لكم عدو مبين صدق الله العلي العظيم সূরাতুল বাকারা এর 168 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: হে মানব জাতি, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং কোন অবস্থাতেই হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম আজকের মতো স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটোকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল ২০২৪ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আহসানুল ইসলাম টিটো, বাণিজ্য প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন ১৯৯২ এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল ২০২৪ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম ২, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ বরিশাল ৪, জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী ৩ এবং জনাব গোলাম সরওয়ার টুকু বরগুনা ১। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম ২, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ বরিশাল ৪ এবং জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী ৩। জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম ২। ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আজকে যে বিলটি পাশ করার জন্য নিয়ে এসেছেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন সংশোধন বিল, আমার কাছে বোধগম্য নয় এই বিলটি কতটুকু গুরুত্বপূর্ণ। আমার কাছে অনেকটাই আশ্চর্য লাগে, একটি মাত্র শব্দ সংশোধন করার জন্য পার্লামেন্টে এই বিলটি নিয়ে আসা হয়েছে। এই শব্দটি নিয়ে আইনগত কোনো জটিলতা আছে এটিও আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় প্রশাসনের এক শ্রেণী কর্তা ব্যক্তিদের অভিজাত্য বোধ বজায় রাখার জন্য প্রবণতা ছাড়া আর কিছু নয়। মাননীয় স্পিকার, এই বিলের উদ্দেশ্য কারণ সম্মিলিত বিবৃতি বলা আছে, আইন সংশোধনপূর্বক সচিব পদ বা পদবীর নাম পরিবর্তন করে মন্ত্রিপরিষদ বিভাগের অবহিত করতে হবে বিভাগকে। এতদূর সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্দেশনা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য এই বিলটি মূলত পার্লামেন্টে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ তথা বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ প্রত্যেকটি যার যার অবস্থান থেকে আলাদাভাবে কাজ করে। নির্বাহী বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে আইন সভা কখনো বাধ্য নয়। আমি মনে করি মন্ত্রিসভা পরিষদের এই ধরনের নির্দেশনা আইন বিভাগের সার্বভৌমত্বের উপর কিছুটা হলেও হস্তক্ষেপ। তাছাড়া মূল আইনটি জনস্বার্থে সংশ্লিষ্ট হলেও আইনটি সংশোধনের জন্য যে বিলটি আনা হয়েছে
তার সাথে জনস্বার্থের কোনো সংশ্লিষ্টতা নাই। এই ধরনের একটি বিল পাশের আগে অবশ্যই জনমত যাচাইয়ের প্রয়োজন আছে। আমি এই বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণ করার প্রস্তাব করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই একটা বিল একটা শব্দ পরিবর্তনের মাননীয় স্পিকার, এখানে উদ্দেশ্য বলা হচ্ছে যে সকল দপ্তরের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব হইতে শুরু করিয়া সচিব, সিনিয়র সচিব পদনাম বা পদবি সমূহ আইন দ্বারা প্রতিষ্ঠিত সেই সকল দপ্তর হইতে সংশোধনপূর্বক পদনাম ও পদবি সমূহ পরিবর্তনের কার্যক্রম শুরু করিয়া মন্ত্রিপরিষদ বিভাগে অবহিত করিবে। এর ছোট আইন, এটা আইনের মাথা মুন্ডা মানুষের, আর আমিও কিছু বুঝলাম না, আর আইনের কাগজ আমরা সকালেও পাইনি। যাক, আমার কথা হলো যে আজকে বাজার অর্থনীতি, পরিবেশ, দ্বিপাক্ষিক বহুমুখী বাণিজ্য, শুল্ক চুক্তি, এই জনমত, এই যে প্রথমেই দুই ধারায় প্রথম উল্লেখিত বলছেন কমিশন অন্যদের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা হবে, যথা বাজার অর্থনীতি, পরিবেশ, দ্বিপাক্ষিক ও বহুমুখী বাণিজ্য, শুল্ক চুক্তি, জনমত। এই যে মানুষ, এইগুলা বিলের বিশ্লেষণ যদি আসতো, বিশদ ব্যাখ্যাগুলো যদি আসতো, তাহলে বুঝতে পারতাম যে না, জনগণের স্বার্থ আছে এই বিলটার মধ্যে, সেই জন্য বিলটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য মানুষ আমি জনমত যাচাইয়ের জন্য এই জন্য বলেছি, এই জনগণের স্বার্থ এই বিলের মধ্যে কিছু নাই মাননীয় স্পিকার। সেই জন্য আমি জনমত যাচাই করবার জন্য প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য পঙ্কজনাথ, বরিশাল 4। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এখন ট্যারিফ কমিশনের বিল নিয়ে আলোচনা করব। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে জাতির পিতার প্রতি। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, কত দূরদর্শী, কত দেশপ্রেমিক নেতা ছিলেন জাতির পিতা। আপনি দেখবেন 1973 সালে 28/7/1973 সালে রেজলিউশন নাম্বার অ্যাডমিন IE 2073-636 এই মূলে একটি সম্পূর্ণ সরকারি দপ্তর হিসেবে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু। যে ট্যারিফ কমিশনের দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বে আমার দেশীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশ অধিকার, আমার মানব সম্পদের ইজিলি এক্সপোর্ট টু দা যেখানে হচ্ছে আমরা মানব সম্পদের যে বাজার, অর্থাৎ দেশীয় পণ্যের শুল্কমুক্ত বাজারটাকে বহির্বিশ্বে ওপেন করার জন্য অনেকগুলো কাজ ট্যারিফ কমিশনের আছে। যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ অনেক কাজের মধ্যেও গঠন, পুনর্গঠন, শরণার্থী পুনর্বাসন, যুদ্ধাহত মানুষের চিকিৎসা, বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন, অনেক কাজ। তার মধ্যেও জাতির পিতা কিন্তু এই ট্যারিফ কমিশনটা গঠনে দ্বিধা করেননি। বাংলাদেশের ভবিষ্যৎকে সামনে রেখে তিনি ট্যারিফ কমিশন গঠন করে গিয়েছেন। আজকে আলোচনার শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলি, মাননীয় মন্ত্রী মহোদয় যে বিলটি এনেছেন, আসলেই এর মধ্যে জনগণের কোনো স্বার্থ নিহিত নেই। এখানে শুধুমাত্র শব্দের পরিবর্তন। জনগণের স্বার্থ নিহিত থাকতো তখনই যিনি ট্যারিফ কমিশনের দায়িত্ব ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নির্ধারণ, বাজারে সহজলভ্যতা, আমদানি উৎপাদন অ্যাডজাস্ট করে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া, সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের কাছে, গরিব মানুষের কাছে ভোগ্যপণ্য, চাল, ডাল, তেল, লবণ যা আছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যমূল্যকে সহজলভ্য করা, সেক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ। ট্যারিফ কমিশন তা না করে শুধুমাত্র সচিবের পদ, গতকালকেও আমরা ইউনিয়ন পরিষদে একটা সচিব বাদ দিয়ে কর্মকর্তা লিখলাম। একটা কাজ করা যায়, পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় নষ্ট না করে, এত পয়সা অর্থের অপচয় না করে আমরা বলে দেই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সমস্ত সচিবগুলো কোথায় কোথায় পড়তে হবে, ক্যাবিনেট বলে দেখ বা সেক্রেটারি বলে দেখ, আমরা পড়ে দিই। যেখানে জনগণের স্বার্থ নেই, একটা মাত্র সচিব থেকে কর্মকর্তা, এই শব্দের পরিবর্তনের জন্য পার্লামেন্টে 350 এমপিকে ডেকে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আপনি থেকে এই শব্দ পরিবর্তন করতে হবে, এটি অর্থের অপচয়। কাজেই আমি মনে করি যে এই ট্যারিফ কমিশন জনগণের কল্যাণে যদি আসতো, যেটি
আমরা মনে করি যে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী 3 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু বরগুনা 1 অনুপস্থিত। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটোকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি নোটিশ দাতা মাননীয় সংসদ সদস্যগণের বক্তব্য দানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিলটি বিস্তারিত করেছেন এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের দায়িত্ব কর্তব্য নিয়েও আলোচনা করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। এই আইনটি অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের ট্যারিফ অ্যান্ড ট্যারিফ কমিশনের যে সচিবের জায়গাটায় আমরা একটি মাত্র সংশোধনী এনেছি, ওনারা এটা বলেছেন। যেহেতু বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 বিলটি স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছিল এবং স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করেছেন, সেহেতু এ পর্যায়ে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের প্রস্তাবনা দফা 1, 2, 3 ও 4 এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং পঙ্কজনাথ বরিশাল 4। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলের একটি মাত্র সংশোধনী, যেটি হল সচিব পদটির নাম পরিবর্তন। আমরা গতকালে এই ধরনের একটি বিল পাশ করেছি। আমি মনে করি না যে এর মধ্যে আইনগত কোনো জটিলতা আছে বা জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কোনো বিষয় আছে। মাননীয় স্পিকার, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাজটি কি? তাদের প্রধান কাজ হলো পণ্য, ট্রাফিক বা মূল্য নির্ধারণ করা, অর্থাৎ পণ্যের দাম বাড়ানো বা কমানো সুপারিশ করা। আগে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য পণ্যের দামের সমন্বয়ের ক্ষেত্রে গণশুনানি হতো, এখন আর সেটা হয় না। এখন রাতের অন্ধকারে পণ্যের দাম বাড়ানো হয়, যা সাধারণ মানুষে জানে না। তাই এই ট্রেড অ্যান্ড কমিশনের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের অসন্তুষ্ট। মাননীয় স্পিকার, আমরা যখন ট্যারিফ অ্যান্ড কমিশনে নিয়ে কথা বলছি, তখন মানুষের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষ আজকে বাজারে গিয়ে তার কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করতে পারছে না, অথচ চাহিদার চেয়ে কম ক্রয় করছে।
বাণিজ্য মন্ত্রী বাজারে নিয়ন্ত্রণ করতে পারছে না, বাজারে নিয়ে সিন্ডিকেটের কথা বহু বলা হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রীরা কখনো স্বীকার করেন, আবার কখন স্বীকার করেন না। কিন্তু বাস্তব হলো কৃষক যে পণ্য 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করে, সেই পণ্য ঢাকায় বাজার ভেদ 70 থেকে 80 টাকা বিক্রি হয়, 100 টাকা বিক্রি হয়। সুতরাং বাজারে সিন্ডিকেট আছে, বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। বাংলার মানুষ মনে করে তাদের একমাত্র ভরসা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেখানে আছেন সেখানে সিন্ডিকেটের হাত যতই শক্তিশালী হোক না কেন, প্রধানমন্ত্রী মানুষের দ্রুত স্বস্তি দেবেন। মাননীয় স্পিকার, আমার ছোট ছোট কয়েকটি সংশোধনী টেবিলে আছে, মাননীয় মন্ত্রী ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার সংশোধনী আছে দফা 2-এ সচিব সচিবের পরিবর্তে উপপরিচালক, দফা 4-এ আছে মাননীয় স্পিকার একটি, 4-এর 2 পংক্তিতে, এবং আরেকটি আছে মাননীয় স্পিকার দফা 3-এর 2য় পংক্তি। মাননীয় স্পিকার, সংসদে দিয়ে তো কোনো লাভ নেই মাননীয় স্পিকার। আসল কথা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি মাননীয় স্পিকার? কাজ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, বাজারের ট্যারিফ মূল্য, অন্যান্য মূল্য যে বৃদ্ধি পায় সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা বড় কথা মাননীয় স্পিকার। আজকে টিসিবি একটা সংস্থা আছে মাননীয় স্পিকার, যারা বাজারে ন্যায্য মূল্যে মাল বিক্রি করে। এর মধ্যে আবার আমার উপজেলা বা জেলা লেভেল দেখছি প্রত্যেক কিছু কিছু কার্ড আছে মাননীয় স্পিকার। এই কার্ডে এমন একটা জিনিস ধরে দেওয়া আছে যেখানে 5-7টা আইটেম আছে, সব নিতে হবে। অনেক মানুষ এটা নিতে পারে না, তার দরকার যেটুকু সেটুকু বাদে বাকি যেগুলো তার প্রয়োজন নাই সেগুলো সে টিসিবির কাছে একসঙ্গে নিতে হবে। এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। যেটা প্রয়োজন নয় সেটাও নিতে হবে, যেটা প্রয়োজন সেটাও নিতে হবে। সেই জন্যই আজকে এই বিলটি যে নিয়ে এসছেন উনি, আমার মনে হয় যে এর থেকে যে উনি বাজার নিয়ন্ত্রণ করবার মতো কোনো আইন নিয়ে আসতেন, সিন্ডিকেট ভাঙবার মতো কোনো আইন নিয়ে আসতেন, এবং বাজার কিভাবে রোধ করা, ঊর্ধ্বগতি বাজারের মূল্য কিভাবে রোধ করা যায়, এরকম একটা বিল নিয়ে আসতেন জনস্বার্থে, তাহলে মনে করতেন যারা বাণিজ্য মন্ত্রী ভালো কাজ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় ভালো কাজ করেন মানুষ স্বীকার করি আমরা। বিভিন্ন সময়ে দুর্যোগে বাজার ঊর্ধ্বগতি হলে তারা মাঝে মাঝে ভোক্তা অধিকারকে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাতে কি হয় মানুষ স্পিকার, যখন ওনারা যান তখন বাজারটা ঠিক আছে, ওনার চলে আসার সাথে সাথে আবার দেখেন সে যে অবস্থা এই অবস্থা হয়ে যায়, দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য মূল্য নিয়ন্ত্রণ করার মতো, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য এবং সিন্ডিকেট ভাঙার মতো এরকম ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয় আছে কিনা আমি জানি মানুষ স্পিকার। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এমন একটি আইন করতে হবে যেখানে সিন্ডিকেট থাকবে না। আজকে মানুষের এই ডিমের দাম, হঠাৎ ডিমের দাম বেশি, সাইজও ছোট হয়ে গেছে। আগে ভারত থেকে ডিম আসতো, কচ্ছপের ডিম আসতো, এখন আর্টিফিশিয়াল ডিম চায়না থেকে প্লাস্টিকের ডিম বিক্রি করতো আর বিক্রি করতো। এরকম ডিম মানুষের মাঝে মাঝে চলে আসে। আজকে ব্রয়লার মুরগি, দেশি মুরগি 600 টাকা কেজি মানে স্পিকার, গরুর মাংস 800 টাকা কেজি। কোথায় যাবেন আপনি? যাবেন কোন দিকে? কোনো জায়গার যাওয়ার রাস্তা নেই। ওষুধের দাম, যে প্যারাসিটামল ছিল 10 টাকা 20 টাকা, যেই আপনার গ্যাসের ট্যাবলেট দাম ছিল আপনার 40 টাকা, সে দাম হয়ে যায় 95 টাকা। ওষুধের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছেন, এবং এই ওষুধ কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা লাভ করে কোথায় নিয়ে যাবেন জানি না স্পিকার। আমি কয়েকদিন আগে বলেছি যে কাফনের পকেট নেই। এই ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বা শুল্ক কম দিয়ে বিদেশ থেকে র মেটেরিয়ালস নিয়ে আসে, ওষুধ তৈরি করে আমাদের দেশে এই দাম বেশি। অথচ এই ওষুধগুলোর মধ্যে যদি দাম নিয়ন্ত্রণ করা যেত তাহলে মানুষ সুচিকিৎসা পেত। আজকে পার্লামেন্টে নিয়ে আসে আইন পাস করতে হচ্ছে যে আপনার ক্যান্সারের ওষুধের দাম, আপনার কি বলে আপনার কিডনি ওষুধের দাম, ডায়ালিসিসের দাম, এগুলো কমার কথা বলা হচ্ছে। কেন বলতে হবে স্পিকার? এই কোম্পানিগুলোকে বাইরের কোনো কোম্পানি, এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের দেশি মালিক। এদেরকে একটা বিবেক নাই, এদেরকে মনে বলে না যে ওষুধের দাম কত পার্সেন্ট আমরা লাভ করতেছি। 100% ওষুধ 100% লাভ করবেন স্পিকার। এবং ওষুধ কোম্পানিগুলো যারা দোকানে বিক্রি করে 30% 40% কমিশন দেয়। আমি ওষুধ কিনতে গেলে আমাকে 8-10% কমিশন দেয়। এই যে অবস্থা, এই যে ফারাকটা, এবং অনেক ওষুধের মধ্যে দাম লেখা থাকে না। সেই জন্যই আজকে বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করবো বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন, তাহলে জনগণ আপনাদেরকে যে আশায় নির্বাচিত করেছেন তারা আপনাদেরকে সমর্থন করবেন। না হলে এই বাজার ঊর্ধ্বগতির জন্যই মানুষের আজকে হাহাকার অবস্থা। আজকে আওয়ামী লীগের এত উন্নয়ন, এত কিছু কর্মকাণ্ড, তারপরেও এই বাজার নিয়ন্ত্রণ না করার জন্যই আজকে একটা সেই সরকার একটা বিপদের মধ্যে আছেন। সেই জন্যই আমি এই বিলটি জন্মচাতে দিয়েছি। যদি মাননীয় মন্ত্রী গ্রহণ করেন আমি ধন্য হব। আপনার ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ।
3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সংশোধনী তো সচিব শব্দের পরিবর্তে পরিচালক, অর্থ ও প্রশাসন ব্র্যাকেট। ইনফ্যাক্ট এই ব্র্যাকেট বা পরিচালক বা সচিব এটি মুখ্য নয়। কমিশনের মূল দায়িত্ব ছিল, ট্যারিফ কমিশনের মূল দায়িত্ব অনেকগুলোর মধ্যেও পড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে সমন্বয় করা, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, আঞ্চলিক বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য এলাকা, এগুলো খোঁজ খবর নিয়ে সরকারকে সহায়তা করা। আপনি দেখবেন ইনফ্যাক্ট ট্যারিফ কমিশন কি সাপোর্ট দিতে পারছে গভর্নমেন্টকে? চীনের সাথে আমার বাণিজ্য ঘাটতি 17 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আমার টোটাল ডেফিসিট হচ্ছে 15 মিলিয়ন। চীনের সাথে বাণিজ্য ঘাটতি আরো 2 মিলিয়ন বেশি। 82টি দেশের সাথে আমাদের ট্রেড বিলিয়ন আমাদের ট্রেড, সেই ট্রেডে গিয়ে টোটাল ঘাটতি 15 বিলিয়ন, আর চীনের সাথে ঘাটতি 17 বিলিয়ন। ভারতের সাথেও ঘাটতি আছে, 200 মিলিয়নের মতো কাছাকাছি আমরা এক্সপোর্ট করছি, বেড়েছে ভারতে। সেই ঘাটতি কমে এসে প্রায় 1,500 কোটি টাকায় চলে এসছে। আমার বক্তব্য হচ্ছে এই ট্যারিফ কমিশনকে সচিব আর কর্মকর্তা শব্দ না পাল্টিয়ে কার্যকর অর্থে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে, দর্শনের আলোকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন সেই জায়গাটায় কমিশন কাজ করতে পারছে কিনা। আমরা আগেই বলেছি মুক্ত বাণিজ্য কোথায় হবে, কোন প্রক্রিয়া। আমাদের ঔষধ শিল্প সাফল্য পেয়েছে, আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি। শ্রীলঙ্কায় সিএস কান্ট্রিগুলোতে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি। পাটজাত দ্রব্যের বিশাল মার্কেট রয়েছে আমাদের মধ্য সিএস কান্ট্রিগুলোতে। আমরা ইরান, আফগানিস্তান, উজবেকিস্তানে যেতে কার্পেট ব্যাকিং এ যে সুতা লাগে আমরা সেগুলো এক্সপোর্ট করতে পারি। আদৌ কি ট্যারিফ কমিশন বাণিজ্যের ক্ষেত্রে, পণ্য এক্সপোর্টের ক্ষেত্রে চীনে এই 17 মিলিয়ন বাণিজ্য ডেফিসিট আমরা কমাতে পারি? কি হবে? আমার রেডিমেড গার্মেন্টস এর পণ্য যদি চীনকে দিতে পারি, তাদের কাছ থেকে প্রচুর র মেটেরিয়াল আমাদের আনতে হচ্ছে, এটি সত্য। আমাদের এক্সপোর্ট রেডিমেড গার্মেন্টস যদি চীনে আমরা এক্সপোর্ট করতে পারি, এই ডিভাইসিটি কমে আসবে। অনেক স্পিকার, ট্যারিফ কমিশন যদি সেটা করতে পারে, সারাক্ষণ দুর্নীতি ধান্দার পিছনে না থেকে কার্যকর হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করেন, সেই ব্রত নিয়ে যদি কমিশন কাজ করে, তাহলে সচিব বানান, পরিচালক বানান, যা কিছু আর আপত্তি নাই। কিন্তু এইভাবে সংসদের সময় নষ্ট না করে শুধুমাত্র ওই সচিব শব্দ বা কর্মকর্তা শব্দ এই পাল্টার জন্য এই বিল না এনে কার্যকর অর্থে আমরা কিভাবে দেশের কল্যাণ করতে পারি, চীনের সাথে, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসতে পারি, দেশের উৎপাদিত পণ্য মার্কেট আরো কিভাবে এটি বাড়াতে পারি, সেই জন্য যদি কাজ করতে পারি, তাহলেই দেশটা এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাওয়ায় আমরা তার সহায়তা করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সংশোধনীগুলো আমি টেবিলে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটোকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশনের কার্যক্রম নিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন। যদিও আইন প্রণয়নের সাথে, আজকের আইন প্রণয়নের সাথে এটা সম্পর্ক নাই, তাও দু একটি কথা আমার মনে হয় যে আপনার মাধ্যমে এই সংসদে বলা দরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, 1 কোটি পরিবার পারিবারিক কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আমরা ন্যায্য মূল্যে না, প্রায় 50% উপরে ভর্তুকি মূল্যে চাল, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে রমজানে আমরা খেজুর, ছোলা, চিনি আমরা দিচ্ছি, এবং এতে প্রান্তিক যে জনগোষ্ঠী যারা লিমিটেড ইনকামের মানুষ তারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে। এবং সেই সাথে আমি মাননীয় সকল সংসদ সদস্যদেরকে অনুরোধ করেছি যে এই 1 কোটি পরিবারের যে তালিকাটা আছে, সেই তালিকাটা ওনারা যদি যাচাই বাছাই করে আরেকটু সমৃদ্ধ করে, তাহলে উপকারভোগীরা এটা থেকে প্রাপ্তিটা নিশ্চিত হবে। এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগামীতে এই ট্রাক সেল বা ওপেন সেল না করে স্থায়ীভাবে কিভাবে টিসিবির পণ্যগুলি দোকানের মাধ্যমে দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ
গ্রহণ করেছি। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব যে আপনাদের নিজ নিজ এলাকায় স্থায়ী দোকান সহ ডিলার নিয়োগের ডিওর মাধ্যমে যদি আপনারা টিসিবির কাছে পাঠান, আমরা দ্রুততম সময়ে টিসিবির এই স্থায়ী দোকানগুলি করব এবং পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি সহজলভ্যতা সহজ করার জন্য এই দোকানগুলির মাধ্যমে আমরা ন্যায্য মূল্যের পণ্যরও সরবরাহ করতে সমর্থ হব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টিসিবি করেছিলেন এই যখন যুদ্ধ পরবর্তী এই দেশের মানুষের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে হতো, সহজলভ্য ছিল না। এই টিসিবির ন্যায্য পণ্যের দোকানগুলির মাধ্যমে কিন্তু সরবরাহ করা হতো। বিভিন্ন সামরিক সরকার ক্ষমতায় এসে এই টিসিবি একেবারে অকার্যকর করে ফেলেছিল। সেই টিসিবিকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রাণ ফিরিয়ে দিয়েছেন এবং আমরা আশা করি এই টিসিবি সাধারণ মানুষের যে চাহিদা, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের যে চাহিদা, সেটা পূরণে আপনাদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস না, এদেশের রপ্তানি বাণিজ্য বহির্বিশ্বে বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রপ্তানি বাণিজ্য গত মে পর্যন্ত আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে প্রায় 50 বিলিয়নের উপরে আমরা রপ্তানি করতে সমর্থ হয়েছি, যা গত বছরের তুলনায় এত প্রতিকূলতার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রেড সি ক্রাইসিস এর পরেও আমাদের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি কিন্তু আমরা চালাতে সক্ষম হয়েছি এবং আগামীতেও এই রপ্তানি বাণিজ্য যেন আমরা বাড়াতে পারি সেই জন্য আমাদের কার্যক্রম আমরা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা 2024 থেকে 27 আগামী 3 বছরের মধ্যে একটি কর্মপরিকল্পনা নিয়েছি যাতে আমরা $100 বিলিয়ন রপ্তানি আমরা ইনশাআল্লাহ করতে পারি। সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে, ট্যারিফ কমিশন সহযোগিতা করছে। এই মুহূর্তে আমরা 26টি দেশের সাথে বিভিন্ন রকমের বাণিজ্যিক চুক্তির জন্য কার্যক্রম পরিচালনা করছি। তার মধ্যে জাপানের সাথে আমাদের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের প্রথম বৈঠক আমাদের শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী আগস্ট মাসেই দ্বিতীয় বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখানেও সেপা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ভারতের সাথে হবে। আগামীতে চায়নার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কার্যক্রম শুরু হবে। কোরিয়া কয়েকদিন আগে আমাদেরকে চিঠি দিয়েছে, তারাও আমাদের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে চায়। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে দ্রুততার সাথে এই কার্যক্রমগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের যে লক্ষ্য এদেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যদি আমরা $100 বিলিয়ন যে টার্গেট নিয়ে কাজ করছি সেই টার্গেটটা পূরণ করতে পারি, তাহলে আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে। 100টা আমাদের ইপিজেড করা হয়েছে, সেইখানে আমাদের কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে এবং সেইখানে বিদেশি বিনিয়োগ আসবে। জাপান থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নত দেশ, জিসিসি কান্ট্রি, কাতার, সৌদি আরব, বিভিন্ন দেশ, জাপান অলরেডি এখানে ইকোনমিক জোন করেছে, কোরিয়ার চিটাগাং এ ইকোনমিক জোন আছে, সেটা বৃদ্ধি করতে চাচ্ছে। সো বিভিন্ন দেশের আমাদের দেশের প্রতি কিন্তু আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই কার্যক্রমগুলি পরিচালনা করছি, সেখানে ট্রেড এবং ট্যারিফ কমিশন একটি মুখ্য ভূমিকা পালন করছে। তো আমি এই বিষয়ে আর বেশি বক্তব্য দিতে চাই না, যেহেতু আজকে আমাদের যে বিলটি, এটি একটু অত্যন্ত একটা ছোট একটা বিল, সেই বিলটির ব্যাপারে আপনারা যে প্রস্তাবনাগুলি উত্থাপন করেছেন, সংশোধনীগুলি, সেই সংশোধনীগুলি আমি গ্রহণ করতে পারছি না বলে মাননীয় সংসদের সদস্যদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের এক দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং পঙ্কজ নাথ বিলের 2 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব পঙ্কজ নাথ বিলের 3 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, জনাব পঙ্কজ নাথ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 4 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা ও বিলের অংশ হিসেবে গৃহীত হলো। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটো, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহসানুল ইসলাম টিটো, বাণিজ্য প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন 1992 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থার সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়ন কল্পে আনিত বিলটি পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা 1, জনাব SM রোহানী, সুলতান মাহমুদ, নওগাঁ 4, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3, জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 এবং
জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী ৩। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা ১, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজ নাথ বরিশাল ৪ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম ২। জনমত ও বাছাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা ১, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব এস এম রোহানী সুলতান মাহমুদ সোনারগাঁ ৪, নওগাঁ ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ 2 মিনিট। আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমত মাননীয় অর্থমন্ত্রীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিষদ ও নিষ্পত্তি বিল ২০২৪ এই মহান সংসদে উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, নিঃসন্দেহে বিলটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেছি, যাতে বিলটি সম্পর্কে সাধারণ জনগণ বিস্তারিত জানতে পারে, যে কারণে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সময়ের প্রয়োজন। তাই আগামী সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩, 2 মিনিট। মাননীয় স্পিকার, এই বিলটি বলা সম্পূর্ণ নতুন একটি বিল, যে বিলটিতে বলা হচ্ছে পরিষদ এবং নিষ্পত্তি ব্যবস্থা বিল। পরিষদ এবং নিষ্পত্তি মাননীয় স্পিকার, এখানে এই প্রশাসক নিয়োগ, তারপর আপনার দণ্ড, বিচার প্রশাসক জরিমানা, বিভিন্ন রকম আইন আছে মাননীয় স্পিকার। এখানে এত বড় বড় আইন, এত এত অপরাধ, সেই জন্য আমি প্রস্তাব করেছিলাম যে বিলটি জনমত যাচাই দিলে আমরা হয়তো ভালোভাবে দেখতে পারতাম, জনমত সৃষ্টি হলে ভালো হতো মাননীয় স্পিকার। বিল আমরা মাননীয় স্পিকার প্রত্যেক সংসদে নিয়ে আসি, বিল পাশও হয়, বিল কিন্তু কার্যকরী হয় না। আইন তৈরি করছে, আইনের কোনো বাস্তবতা নাই, আইনের প্রয়োগ নাই। আইনের প্রয়োগ না থাকার জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা। আজকে বিদেশে যান মাননীয় স্পিকার, সবখানে আইনের নিয়ম মানে, আমাদের ট্রাফিক আইনে মানে না মাননীয় স্পিকার। এখানে যেখানে যান আইন লঙ্ঘন করাটা মনে করে বড় 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 বাহাদুরি, বড় আইন মাননীয় স্পিকার। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা নাই, আইন মানার আমাদের প্রবণতা নাই। সেই জন্যই এই বিলটি যে নিয়ে এসছেন, বিলটি ভালো, যে এখানে নিশ্চয়তা, লোক টাকা টুকা পেলে তার পাওনা থাকলে সে দিবে, তার জরিমানা হবে, জেল হবে, শোকজ হবে, বিভিন্ন রকমের ধারা মাননীয় স্পিকার উনি লিপিবদ্ধ করেছেন। আমার মনে হয় আইনটি আরো যাচাই বাছাই করে আমরা যদি সংসদে নিয়ে আসতে পারতাম, তাহলে এর ত্রুটি বিচ্যুতিগুলো আমরা তুলে ধরতে পারতাম। এখানে সংসদীয় কমিটি বা স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন কি, শুধু শব্দের পরিবর্তন করেছেন মাননীয় স্পিকার। এছাড়া আজকে যারা আইন তৈরি করেছেন, আইনগুলো তৈরি করে মাননীয় স্পিকার আমলারা, সরকারি কর্মকর্তারা, আমাদের জনপ্রতিনিধি সেই সময় থাকে না, সেই দিয়ে আসে পার্লামেন্টের স্থায়ী কমিটিতে গেলে আমরা যোগ বিয়োগ করি, বানান ভুল সংশোধন করি, নতুন কোন শব্দ সংযোজন বা নতুন কোন প্যারা, এরকম একটা মানুষের কোনো বিল দেখলাম না। সেই জন্য আমার কথা হলো যে বিলটি এত তড়িঘড়ি করে না নিয়ে এসে এটি জনমত যাচাই করে আমি প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল ৪, 2 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী যেই বিলটি এনেছেন তাকে ধন্যবাদ জানাই। এটি সত্য যে আমাদের পরিশোধ, নিকাশ, ইনফ্যাক্ট আজকের তথ্য প্রযুক্তির এই বিশ্বে, বদলে যাওয়া বিশ্বে, মানুষ ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছেন, ক্রেডিট কার্ড ইউজ করছেন, ব্যাংকগুলোতেও এজেন্ট ব্যাংকিং এর নামে লেনদেন হচ্ছে। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি আইন এনেছেন, এটি সত্য। কিন্তু শব্দগুলো আমি মনে করি, আমারও মনে হয়েছে যে যেই শব্দটা মাননীয় মন্ত্রী মহোদয় এনেছেন, যে আমাদের পরিশোধ, নিকাশ, নিষ্পত্তি ব্যবস্থা সংগত, এটি অনেকেই কিন্তু বুঝতে পারছি না কি। এটি আমাদের এমপিদের মধ্যে, মানুষের মধ্যে আর একটু বেশি করে বোঝানোর জন্য, আরো সহজবুদ্ধ করার জন্য সময় নিয়ে এলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমি
অর্থমন্ত্রী, অর্থনীতি মেধাবী ছাত্র, দক্ষ কূটনৈতিক, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অনেক সাফল্য রেখেছেন। যুদ্ধোত্তর বাংলাদেশ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, মাত্র 8 বিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতি, রিজার্ভ শূন্য, সেখান থেকে শুরু করা বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথ বেয়েই জননেত্রী শেখ হাসিনা পাল্টে দিয়েছেন। মাত্র 30 তারিখে সে 8 মিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা পাশ করলাম 7,97,000 কোটি টাকার বাজেট এই সংসদে। এটি হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশ 1 মিনিট। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দুনিয়ায় ঈর্ষা জাগা নিয়ে ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশ। আজকের বাংলাদেশ, আজকে হয়তো 41তম অর্থনীতি। বঙ্গবন্ধু কন্যার নির্দেশিত পথ ধরে আমরা হাঁটতে পারলে আমরা আশা করি এই 30 সালের মধ্যে আমরা হব 35তম অর্থনীতির দেশ বাংলাদেশ। আমরা মনে করি এই যে করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগ, বিপর্যস্ত গোটা বিশ্বের অর্থনীতি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থা, আমাদের দেশে অনেক নিন্দুককে বলতে শুনেছি এই শ্রীলঙ্কা হবে, শ্রীলঙ্কা হবে, এই সেই কত কি। একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই কিন্তু এই কঠিন কঠোর টালমাটাল বৈশ্বিক অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ধরে রেখেছেন। মাননীয় স্পিকার, একটু বলি, কারণ ওই যে গোটা দুনিয়ার সভ্য দেশগুলো যখন তার সকল নাগরিকের জন্য বিনা পয়সায় ভ্যাকসিন নিশ্চিত করতে পারেন নাই, জননেত্রী শেখ হাসিনা করেছেন। তাবৎ দুনিয়ার অনেক মানুষকে তাক লাগিয়ে দিয়ে করোনা ভাইরাস সৃষ্ট ওই মন্দ অবস্থার মধ্যেও তিনি তার দেশের হতদরিদ্র মানুষের জন্য ভিজিডি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নতুন বই ছাপিয়ে দেওয়া একদিনের জন্য বন্ধ করেন নাই। আমি বলছি মাননীয় অর্থমন্ত্রী, এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া যে বাংলাদেশ, ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশ, এই অর্থনীতির বাংলাদেশে যে আইন আপনি এনেছেন, আমি মনে করি আরেকটু সময়ের প্রয়োজন। মানুষকে বুঝতে দেন, মানুষ বুঝুক, আমাদের পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্যরা আরেকটু সহজ করে বুঝে নিক, তারপরে এই জন্যই বলছি জনমতে দেন, জনমত যাচাই করে এসে আমরা আনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী, ফেনী 3, অনুপস্থিত। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশে পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্ত কোনো আইন নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার মনে করেছেন আর্থিক লেনদেনের সুশৃঙ্খলা ও নিরাপদ করা দরকার। তাই পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থাকে একটি আইনি কাঠামোর মধ্যে দিয়ে আসার জন্য মাননীয় অর্থমন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। তাই নীতিগতভাবে বিলটি আমি সমর্থন করি এবং বিলটি আনার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ব্যাংকিং সেক্টর, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, তার অনেক কিছু আমরা জানি। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বিশ্বাস করি যে যখন যে অবস্থায় আসি সেখানে সেই অবস্থায় ঘুরে দাঁড়াতে হবে। পাশাপাশি অপরাধীদের অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কারণ আইন সঠিক ও যথাযথ বাস্তবায়ন না হলে সেই আইন কোনো লাভ হয় নাই। বাংলাদেশে ব্যাংক থেকে 810 কোটি টাকা চুরি হয়ে গেল। কর্মকর্তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। গভর্নর সাহেব গোপনে রাখলেন 24 দিন এবং অর্থমন্ত্রীকে অবহিত করলেন 33 দিন পর। সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেবকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। ফরাসউদ্দিন সাহেবের কমিটি রিপোর্ট দিল, কিন্তু কমিটির সুপারিশ মানা হলো না। 3 বছর পর মামলা হলো। এরপর কি হলো আমরা কিছু জানি না। এটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন এবং সেক্টরকে নিরাপদ ও শক্তিশালী করতে
মাননীয় প্রধানমন্ত্রী ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আর্থিক খাতে ঝুঁকিমুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে আমার অনুরোধ থাকবে আর্থিক লেনদেন যাতে সুরক্ষিত ও নিরাপদ থাকে সেদিকে অধিকতর গুরুত্ব দিতে হবে। রেমিটেন্স প্রদানকারীদের উৎসাহিত করতে হবে। 1 মিনিট। গুরুত্বপূর্ণ এই বিলটি এইভাবে তাড়াহুড়া করে পাশ করা ঠিক হবে না। তাই বিলটি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আরো ব্যাপক আলোচনা, পর্যালোচনা ও মতামত গ্রহণ করতে হবে। এই জন্য আমি এই বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করছি। মাননীয় ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রস্তাবিত আইনটির বৈশিষ্ট্য এবং সুবিধা আপনার মাধ্যমে এই মহান সংসদে তুলে ধরছি। বাংলাদেশে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্ত বিদ্যমান কোনো আইন নেই এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিশোধ কার্যক্রম নিয়ন্ত্রণেও বর্তমানে কোনো আইন নেই। চতুর্থ শিল্প বিপ্লবের আলোকে আর্থিক সেবায় উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন আর্থিক সেবার উদ্ভবকে উৎসাহিত করা সম্ভব হবে। সাধারণ জনগণকে সহজে, সুলভে ও নিরাপদে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে। এক অভিন্ন আইনের আওতায় দেশের ভিতরে আর্থিক লেনদেন পরিচালনা করা সম্ভব হবে এবং লেনদেনে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার ফলে যে আর্থিক ঝুঁকি তৈরি হচ্ছে সেটি কমানো সহজ হবে। লেনদেনে তৃতীয় পক্ষ হিসেবে অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন, দায় দায়িত্ব নির্দিষ্টকরণ, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে এবং যে কারো পক্ষে তৃতীয় পক্ষ সেজে প্রতারণার বা গ্রাহক হয়রানির সুযোগ বন্ধ হবে। অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া ও তদারকির আইনগত ভিত্তি থাকবে বলে পরিশোধ সেবা দেওয়ার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে অনিয়মের আশঙ্কা কমবে। এই আইন প্রণীত হলে বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট অন্য আইনের উপর নির্ভরশীলতা কমবে, ফলে আইন প্রয়োগে জটিলতা কমবে। যেসব প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে পরিশোধ সেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিশোধ ব্যবস্থায় গতি ও নতুনত্ব আনা যাবে এবং লেনদেনে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের দায় দায়িত্ব সুনির্দিষ্ট করা সম্ভব হবে। পরিশোধ সেবা গ্রহণকারী গ্রাহকের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হবে। গ্রাহক স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ব্যাংকের পাশাপাশি অব্যাংক পরিশোধ সেবাদানকারীদের আইনি কাঠামোর আওতাভুক্তকরণ, পরিশোধ কাজে অংশগ্রহণ, পরিশোধ ব্যবস্থা পরিচালন ও পরিশোধ সেবাদানের অনুমোদন, লাইসেন্স প্রদান, পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থার পরিসর নির্ধারণ ও সংহত করা, পরিশোধ ব্যবস্থার মূলধন, মালিকানা, পরিচালনা সংক্রান্ত বিধান প্রণয়ন, পরিশোধ ব্যবস্থায় সেবা দেওয়ার নিয়ম তৈরি এবং পরিশোধ কাজে এজেন্ট নিয়োগ সংশ্লিষ্ট বিধান প্রণয়ন। ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্বুদ্ধ হতে পারে এরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, মূলধন, মালিকানা ও সেবাদানের নিয়মাবলী সংযোজন, পরিশোধ কাজ নিরীক্ষা, তদারকি ও তদন্ত করার বিধান প্রণয়ন এবং কমিটি গঠন, পরিশোধ নির্দেশ অনুমোদন ও প্রত্যাহার এবং ভুলভাবে পরিশোধ নির্দেশ কার্যকর হওয়ার প্রতিকারের ব্যবস্থা, নিষ্পত্তি সেবা, চেক, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ও ইলেকট্রনিক মুদ্রা ইস্যু সংক্রান্ত বিধান প্রণয়ন, পরিশোধ কোম্পানিতে প্রশাসক নিয়োগ, অবসায়ন ও দেউলিয়া সংক্রান্ত বিধান প্রণয়ন। এই আইন লঙ্ঘনের দায়ে দণ্ড, বিচার ও জরিমানা এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান প্রণয়ন,
অদাবিকৃত স্থিতি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরের বিধান প্রণয়ন। মাননীয় স্পিকার, যেহেতু খসড়া আইনটির বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, অংশীজনদের মতামত গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছিল এবং স্থায়ী কমিটি বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা পরীক্ষা নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদান করেছে। সেহেতু এ পর্যায়ে বিলটি পুনরায় জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম, দফা, প্রস্তাবনা, দফা, দফা 1, 2, 3, 5, 6, 7, 10, 11, 14, 15, 16, 18, 21, 22, 23, 27, 30, 31, 36, 40, 47, 49 ও 50 উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2, জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী 3 এবং জনাব পঙ্কজ নাথ বরিশাল 4। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার অনেকগুলো সংশোধনী আছে, অনেকগুলো আছে। ধারা 1-এর পঙ্ক্তিতে আছে ধারা 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9টা মাননীয় স্পিকার আমার সংশোধনী আছে। মাননীয় মন্ত্রী মহোদয় ইচ্ছা গ্রহণ করতে পারেন। আমি মাননীয় স্পিকার আইনটা একটু পড়ি। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে যে অবসায়নের ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তি অন্য কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন, এই আইনের অধীন লাইসেন্স প্রাপ্ত কোনো কোম্পানি অসায়ন সংক্রান্ত আদেশপ্রাপ্ত বা দেউলিয়া ঘোষিত হইলে ইতিমধ্যে উহাদের পরিশোধ ব্যবস্থা আগত লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ধারা 26-এর উপধারা 2-এর বিধান প্রযোজ্য হইবে। আরেকটা মাস 35 বলতেছে অবসায়কের দায়িত্ব অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, এই আইনের অধীনে লাইসেন্স প্রাপ্ত কোনো কোম্পানি আবাসনের সংক্রান্ত আদেশপ্রাপ্ত বা দেউলিয়া ঘোষিত হইলে উহা পরিশোধের সংক্রান্ত পরিশোধ কার্যক্রম সংক্রান্ত সমুদয় দায়দান নিষ্পত্তির ভার অসহায়ক বা ক্ষেত্রমত প্রশাসকের উপর বর্তাইবে। মাননীয় স্পিকার, এই যে কথাগুলো এত ল্যাপটা কথা, মাননীয় স্পিকার, এটা পরিষ্কার না। আজকে পিপলস লিজিং কোম্পানি, মাননীয় স্পিকার, অনেক মানুষ সেখানে টাকা পয়সা রেখেছিলেন। আজকে সেই কোম্পানি দেউলিয়া অবস্থা হয়ে যাওয়ার মাননীয় স্পিকার। পি.কে. হালদার টাকা নিয়ে ভারতে চলে গেছেন। এরকম অনেক কোম্পানিগুলো আজকে দেউলিয়া অবস্থা। মাননীয় স্পিকার, এই আইনের মধ্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয় জানতে চাই, এই আইনের মাধ্যমে এই সব লোক যারা এই লিজিং কোম্পানিতে বা বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানে টাকা যারা রেখেছিলেন, সেই টাকাগুলো তার এই আইনের মাধ্যমে তারা ফেরত পাবে, এরকম কোন নিশ্চয়তা এই বিলে আছে কিনা আমি মাননীয় স্পিকার বোধগম্য হচ্ছে না। এবং দণ্ড, এই দণ্ড যে দণ্ডের আদেশ যেটা বলছেন, কি বলছেন, 5 বছর জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা।
আমি 1 কোটি টাকা লগ্ন করেছি, আমার টাকা চলে গেল, আমি 50,000 টাকার 1 লক্ষ টাকা পাবো, এই নিশ্চয়তা এই বিলের মধ্যে নেই ম্যাডাম স্পিকার। সেই জন্যই আইন, আমি আবার বলি, আইন আমরা করছি, আইনের প্রয়োগ নাই। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা বাংলাদেশ ব্যাংক আজকে প্রয়োগ করতে পারে না। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংক তৈরি হয়ে গেছে মানুষের, ইতিমধ্যে 10-20টা ব্যাংক প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা, তাদের আর্থিক অবস্থা নাজুক অবস্থা। এই যে অবস্থা চলছে দিন দিন, ঠিক তেমনি ভাবে অনেক প্রতিষ্ঠান আমাদের গড়ে উঠতেছে। শুধু আজকে ব্যাংকিং সেক্টরে না, স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা খাতে বলেন, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছড়াছড়ি, এইরকম বিভিন্ন মানুষ আমাদের প্রত্যেকটি জিনিসে আমরা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে চালু করছি। কিন্তু এর প্রতিফলন কি? এর প্রতিফলন হচ্ছে সাধারণ মানুষ আজকে এই প্রতিফলনের জন্য তারা আজকে মুখ তুলে পড়ছেন। আমার প্রশ্ন হলো, এই বিলটি নতুন একটি বিল, সেই জন্য বিলটি জনমতে যাচাইয়ের জন্য দিয়েছিলাম, এই সংশোধন দিয়েছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে এসছেন, এই যে পিপলস লিজিং কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো আছে, যারা এখানে টাকা লগ্নি রেখেছিলেন, যেসব ব্যাংক আজকে নাজুক অবস্থা টাকা দিতে পারছেন না, 1 মিনিট। সেই ব্যাংকের সেই টাকাগুলো সেই গ্রাহকরা নিশ্চিতভাবে পাবেন কিনা, এই কথাগুলো যে মাননীয় মন্ত্রী আজকে বলেন, তাহলে জনগণ এবং আমরা আশ্বস্ত হতে পারি যে আইনটি আসলেই প্রয়োজন এবং এটা কার্যকরী হবে। এই কথা বলে আমরা ধন্যবাদ দিয়ে আমার সংশোধনগুলো টেবিলে উপস্থাপন করে আমি আমার কথা শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষক কর্মচারীরা আজকের ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। তারা সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় যুক্ত হতে চাচ্ছেন না। আমি মনে করি কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যেমন সঠিক হবে না, পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করব দ্রুত বিষয়টি তাদের সাথে আলোচনা করে নিষ্পত্তি করার জন্য। মাননীয় স্পিকার, এবার বিলে আসি। আমরা ছোটবেলায় একটি প্রবাদ বাক্য পড়েছি, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমাদের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং সেক্টরের কথা যখন আসে তখন সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসে। তাই এই বিলটি নিয়ে আরো আলোচনা হলে ভালো হতো। যাই হোক, যেহেতু বিলটি আজকে পাশ হয়ে যাবে, তাই আমার কয়েকটি সংশোধনী আছে। আমার সংশোধনীগুলি উত্থাপন করছি। বিলের শিরোনাম দফায় লেনদেনের শব্দ পরিবর্তে লেনদেন নিরাপদ শব্দাবলী ও কমা প্রতিস্থাপন করা হোক। বিলের প্রথম দফায় একই সংশোধনী। বিলের 2 উপদফায় 2 পংক্তিতে অবস্থিত পরিশোধ বা শব্দটির পরে আর্থিক শব্দটি সম্মিলিত করা হোক। বিলের 2য় দফায় 2 উপদফায় 2য় পংক্তিতে ঋণ শব্দটির পরে প্রদান ও শব্দাবলী সমন্বিত করা হোক। বিলের 2য় দফায় 25 উপদফায় 3য় নং পংক্তিতে অবস্থিত ডিজিটাল মুদ্রার শব্দাবলী পরে আইন স্বীকৃত অন্য কোন ব্যবস্থা শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 60 দফা 4 উপদফায় 2 পংক্তিতে অবস্থিত ঋণ খেলাপির শব্দের পরিবর্তে দেউলিয়া শব্দাবলী সন্নিবেশ করা হোক। মাননীয় স্পিকার, বিলের 14 দফায় 1 উপদফায় 3 নং পথে অবস্থিত সীমা শব্দটি পরিবর্তে পরিমাণ শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের 15 দফায় 2 দফা উপদফায় প্রথম পংক্তিতে অবস্থিত অনুমোদন শব্দটির পরিবর্তে লাইসেন্স কমা শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলে 18 দফায় 2 উপদফায় 2 পংক্তিতে অবস্থিত উন্নয়ন কমা শব্দ ও কমার পরে নিরাপদ কমা শব্দ ও কমাটি সমন্বিত করা হোক। বিলের 23 দফা 4 উপদফায় 2 পংক্তিতে অবস্থিত সম্মতি শব্দের পরে লিখিতভাবে শব্দটি সন্নিবেশিত করা হোক। এই ছিল আমার সংশোধনীগুলি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী অনুপস্থিত, উত্থাপিত হল না। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা যখন আজকে মাননীয় অর্থমন্ত্রী উত্থাপিত পরিশোধ নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্তকরণ বিল নিয়ে আলোচনা করছি, আজকেই কিন্তু প্রথম সারির একটি জাতীয় দৈনিকে হেডলাইন, যদিও আমি স্টোরিটা পড়তে গিয়ে দেখলাম সময়কালটা আগের 21-22, নিয়ম না মেনে 4টি গ্রুপের 6,497 কোটি টাকার সুদ মৌকুব।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন প্রয়োজন ছিল। আমি আর ডিটেইলসে গেলাম না, প্রতিষ্ঠানের নামও বললাম না, ঘটনাকাল তো 21-22-এর। এই যে বিশেষ অনুমোদন বাংলাদেশ ব্যাংক দেয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক ধুকে ধুকে মরছে। বেসরকারি ব্যাংক এনবিএল, সেখানেও কি অবস্থা আমরা জানি। তাহলে এই বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে এইখানে আজকের পত্রিকার তথ্য যদি ধরি, 6,497 কোটি টাকার সুদ মওকুফ। কখন সুদ মওকুফ হয়? প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলস্রোত, দুর্যোগে ধ্বংস হয়ে গেলে, ঋণ গ্রহীতার মৃত্যু হলে, দৈব দুর্ব্যয়ের কারণে। কিছুই হয়নি, দুর্যোগও হয়নি, কিন্তু খাত বিপণন করে অর্থাৎ ল্যাংড়া খরা অজুহাত দিয়ে এনে আমরা তাদেরকে সুদ মওকুফের সুযোগ দিলাম। দুইটি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর একটি বেসরকারি ব্যাংক ধুকে ধুকে মরছে। এই লোকগুলোকে চিহ্নিত করতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রীর এত মহতী উদ্যোগ ম্লান হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বঙ্গবন্ধু হত্যার পরে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ শাহ রাষ্ট্র পরিচালনায় আমার দেশের রিজার্ভ, আমার দেশের ফরেন রেমিটেন্সের যে সোর্স ছিল, স্বর্ণ আঁশ, সোনালী আঁশ, পাট, বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক শাসকদের উদাসীনতা, দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বিশ্ববাজারে পাটের চাহিদা কমে যাওয়া শুরু করলো। আমার রিজার্ভ কমে গেল, আমার রেমিটেন্স কমে গেল, আমার এক্সপোর্ট কমে গেল। আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এত ঘাত প্রতিঘাতের মধ্যেও 30 জুন তারিখে আমার রিজার্ভ 2,682 বিলিয়ন। যদি ওই সময় আমি বলেছি রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী একা কয় দিক সামলাবেন? বঙ্গবন্ধুর ভাষণগুলো প্রতিদিন দেখি, আপনি ওখানে বসে অনুমতি দেন দেখবার। একেবারে বিধ্বস্ত দেশ, যেখানে 80% লোক ছিল ক্ষুধার্ত, অনাহারক্লিষ্ট, সেইখান থেকে আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটাকে নিয়ে এসছেন মাত্র 5% হতদরিদ্রের জায়গায়। আজকে সেই কারণে বলি, আমরা যদি দায়িত্বশীল না হই, একটা বিতর্কিত ব্যক্তির নাম ব্যাপক আলোচিত হচ্ছে প্রতিদিন দুর্নীতির কাণ্ডে। মাননীয় স্পিকার, শেষ করছি। দুর্নীতির কাণ্ডে এক ব্যক্তি রাষ্ট্রের 3-4টি গুরুত্বপূর্ণ পদে, একটি সরকারি ব্যাংকের পরিচালক, এনবিআর এর সদস্য, অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বাড়ি তার বরিশালে আমার পাশের থানায়, টিপুবাইট থানায়। তার কিন্তু পরিচয়, ব্যক্তি রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এখন থেকে 10 বছর, 15 বছর আগে। 8, 9, 10-এ কিন্তু তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এসেছিল, এসেছিল। কে তাকে রিকমেন্ড করলো এনবিআর এর মেম্বার বানাতে? কে তাকে বানালো ট্রাইব্যুনালের চেয়ারম্যান? কে তাকে করলো সোনালী ব্যাংকের ডিরেক্টর? শস্যের মধ্যে ভূত। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের মাতৃ সমতুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, শস্যের মধ্যে ভূত মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাড়া কেউ সরাতে পারবে না। আপনি বিপর্যয় অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসছেন, এগিয়ে নিচ্ছেন। যে বিতর্কিত ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন এখন থেকে 10। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যগণকে তাদের বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যগণ বিলটির উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং কিছু সংশোধনী প্রস্তাব এনেছেন। এই জন্য আমি আবারও তাদের ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্যদের আনিত সংশোধনী প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি। সংশোধনী প্রস্তাবগুলো গৃহীত হলে প্রস্তাবিত আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সংসদ সদস্যের আনিত সংশোধনী প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের শিরোনাম দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের প্রস্তাবনা দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের এক দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 2 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 7 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 10 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 14 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 15 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 18 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 21 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 22 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 23 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 27 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 31 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 36 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 40 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 47 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 49 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বিলের 50 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 ও 51 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বর্ণিত দফাগুলো এই বিলের অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসেবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 19 আষাঢ় 1431 তেসরা জুলাই 2024 বুধবার বিকাল 5:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।